এবার ওই রকম নাম করা একটা কোম্পানিতে ওনাকে টেবিলের নিচে থাকতে হয়েছিল। ধীরে ধীরে সেই অভিশপ্ত দিনটা আসে যেটা আন্টির লাইফটা টোটালি বদলে দিয়েছিল। ওনার কন্ডিশন এতটাই খারাপ হয়ে গিয়েছিল, ওনাকে দেখে একটা ক্যান্সার পেশেন্ট মনে হচ্ছিল। জলের মধ্যে উনি ওনার পাস্টকে দেখতে পাচ্ছেন। আন্টি শুনতে পাচ্ছে যখন আন্টি ব্যাক করছে কবরস্থান থেকে, পেছন থেকে ওনার বাবা, ওনার দাদা ওনাকে ডাকছে, আপনজন যিনি মৃত তার ডাক। হঠাৎ করে উনি ভমিটিং স্টার্ট করে দিলেন। ওনার হাজবেন্ডের পেটের মধ্যে উনি শার্ট পরেছিলেন, বাট এত জোরে একটা আঁচড় মারে যে পেট থেকে লিটারালি রক্ত বেরোতে আরম্ভ করে দেয়। রক্ত বেরোচ্ছে। আন্টি এসে দেখছেন ওনার বোন দেওয়ালে উঠে গেছে, দেওয়ালের এক কোণেতে এইভাবে মাকড়সার মতো দাঁড়িয়ে আছে। চটি আর ঝ্যাঁটাটা হাওয়ায় ভেসে উঠেছে। আমি চলে যাবো, কিন্তু ওর একটা আমি খুব বড় ক্ষতি করে দিয়ে যাবো, যেহেতু আমি যেটা চেয়েছিলাম সেটাও আমাকে দেয়নি। হ্যালো গাইজ, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা। আর কৌস্তবের আড্ডাতে আজকে আমাদের সাথে আছে স্পন্দন ভট্টাচার্য। আজকে এমন কিছু ঘটনা আপনারা শুনতে চলেছেন যেটা আপনার ভেতর অন্তরাত্মাকে কাঁপিয়ে দেবে, যেটা আপনাদেরকে ভাবতে বাধ্য করবে এমনটাও কি হয়। বাট রিয়েল লাইফে যে ঘটনাগুলো ঘটে সেগুলো হয়তো সিনেমাকেও হার মানাবে। এমন কিছু ঘটনাই আজকে আপনাদের সামনে থাকছে। আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে শুনছেন কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব টু কৌস্তবের আড্ডা। আর হ্যাঁ, আরেকটা জিনিস জানাই, আপনারাও যদি আপনাদের জীবনে ঘটে যাওয়া এরকম সত্যি ভৌতিক ঘটনা, এরকম প্যারানর্মাল এক্সপিরিয়েন্স, এরকম উইয়ার্ড কোনো এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করতে চান, অথবা অন্য যে কোনো বিষয়ে আমার সাথে এরকমই একটা আড্ডাতে বসতে চান, তাহলে আমাকে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 6290675195 এখানে, অথবা আমাকে ইনস্টাগ্রামেও যোগাযোগ করতে পারেন। আমাদের অফিসিয়াল ইমেল আইডি আর আগের প্রত্যেকটা ডিটেলস আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করছি কৌস্তবের আড্ডার মারাত্মক একটা হরর পডকাস্ট। হ্যালো স্পন্দন, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা। সবার আগে বল, তুই কেমন আছিস? খুবই ভালো আছি। আচ্ছা, এখানে এসে কেমন লাগছে? খুবই সুন্দর লাগছে, লাইক এনভায়রনমেন্ট। তোমার সঙ্গেও আমি অফ দ্য ক্যামেরা অনেক কথা বললাম, খুবই সুন্দর লাগছে। তোর ঘটনাটা আমি শুনছিলাম আজকে পডকাস্ট স্টার্ট করার আগে, ওকে, একদম ভোর রাতের দিকে। সত্যি কথা বলছি, কিছুটা শুনে আমি রেখে দিয়েছি, তারপর আমি আর এগোইনি। তোর মুখ থেকে ডাইরেক্টলি জানতে চাই ঘটনাটা। আর এমন একটা ঘটনা, এমন একটা জিনিস ফেস করতে হয়েছে, এটা খুব একটা হয় না। কি ঘটেছিল স্পন্দন? এটা এমন একটা ঘটনা যেটা একজন মহিলার লাইফে হঠাৎ করে এসছিল, এবং মানে এক কথায় সেই সময়তে তাকে হয়তো মেরেও ফেলতে পারতো, এতটাই ডেঞ্জারাস ছিল এই জিনিসটা। ঘটনার সূত্রপাত হয় 2020 সালে, কিন্তু তার আগে আমি একটু পরিচয় দিতে চাই। এটা হয় আমার এক আন্টির সঙ্গে। আন্টির পরিচয় একটু গোপনে রাখছি, এবং আন্টির বোনের সঙ্গে একটা ঘটনা ঘটে। আচ্ছা আচ্ছা, তো শুরু করি আন্টির সঙ্গে। তো এখানে আন্টির রেফারেন্সে আন্টির নাম আমি মিনা ধরছি। তো মিনা আন্টির একটা খুব ভালো একটা জব করতেন, এবং ঠিকঠাকই চলে যেত। এমএনসি নয়, কিন্তু ভালো মতনই একটা আর্নিং হতো। তারপরে এলো করোনা, এবং ধীরে ধীরে উনি ওনার জবটা হারিয়ে ফেললেন। আচ্ছা, একটা অর্থনৈতিক সমস্যা দেখা দিল সেই ফ্যামিলিতে, এবং কিছুদিন পরে, ঠিক 2020 সালের মে জুন মাস কি আরেকটু পরে, উনি যেহেতু খুব সেলাইয়ের কাজ জানতেন, তাই খুব যখন এক্সট্রিমলি একটা ফাইন্যান্সিয়াল ইস্যুস হচ্ছে, তখন উনি একটা জায়গায় জবের জন্য অ্যাপ্লাই করেন। সেখানে বেসিক্যালি যেতে হতো, গিয়ে ওই নকশি কাঁথা এইসব জিনিস বানাতে হতো, এবং একটা চলে যাওয়ার মতো অ্যামাউন্ট উনি আর্ন করতে পারতেন।
উনি অ্যাপ্লাই করেন এবং কিছুদিনের মধ্যেই উনি সেই জবটা পেয়ে যান। নেক্সট 6 মান্থস 7 মান্থস খুব সুন্দর করে উনি জবটা করছিলেন এবং এমন হয়েছিল যে ওনার যিনি বস, মানে এটা শুনতে একটু অবাক লাগছে, বাট সে মানে কোম্পানির নাম এখানে আমি নিচ্ছি না, বাট সেটা খুব নাম করা একটা কোম্পানি যেখানে সেলাই টেলাই খুব ভালোভাবে আর কি হয়, একটা বড় প্রোডাকশানে হয়, ঠিক আছে। তো খুব সুন্দরভাবে আন্টি কাজ করছিলেন এবং খুব ভালোভাবেই আন্টির সময়টা যাচ্ছিল। সময় আসে 2021 সাল। ধীরে ধীরে 2021 সালে আন্টির সঙ্গে এমন একটা ঘটনা ঘটে, সেখানেই যেটা আন্টির লাইফটা সম্পূর্ণভাবে হয়তো বদলে দিতে পারত এবং আজ হয়তো উনি নাও থাকতে পারতেন। কি হয়েছিল একটু বলি। আন্টি যেখানে চাকরি করতেন সেখানে আন্টির সঙ্গে আরও অনেকে বসে সেলাই করতো এবং পুরো বড় একটা হল ছিল। হলেতে আমরা টেবিল দেখি, বড় বড় টেবিল, নর্মাল টেবিল না, বেশ বড় বড় টেবিল, যেখানে সেলাইয়ের মেশিনগুলো রাখা থাকে। এবং এটা কিন্তু নর্মাল আমি অফিসের কথা বলছি না, ঠিক আছে, একটু ভালো মতনই। সেখানে নিচের দিকে একজন খুব বৃদ্ধ একজন বয়স্ক লোক, উনি মানে বর্ধমান থেকে এসছিলেন এবং ওনার একটু ফাইন্যান্সিয়াল ইস্যুস ছিল এবং উনি সেই লেভেলে আর্ন করতেন না, যার কারণে উনি ওখানে থাকতে পারতেন না। ওনাকে বলা হয়েছিল যে কোনো একটা জায়গা ফাইন্ড আউট করো, সেখানে গিয়ে তুমি থাকো, অন্য জায়গা তোমাকে দেওয়া হবে না। এক কথা ওনার উপর একটা অত্যাচার চালানো হচ্ছিল। এবার ওই রকম নাম করা একটা কোম্পানিতে ওনাকে টেবিলের নিচে থাকতে হয়েছিল। টেবিলে সেলাইয়ের মেশিন রাখে তার নিচে থাকছিলেন উনি। এবং যেখানে বাকি কর্মীরা সম্মান পান, বাকি কর্মীরা বেশ ভালোভাবে আর্ন করেন, সেখানে উনি মানে খুব বাজেভাবে ওই টেবিলের নিচে থাকতেন। খুব বাজে একটা সিচুয়েশন ছিল, ঠিক আছে। একদিন কি হয়, আন্টি বলছে যে অন্যান্য দিন তো ঠিকই ছিল, ধীরে ধীরে সেই দিনটা, সেই অভিশপ্ত দিনটা আসে যেটা আন্টির লাইফটা টোটালি বদলে দিয়েছিল। আন্টি একদিন কাজ করতে যান, সারপ্রাইজিংলি ওই পুরো বড় হলটাতে কেউ ছিল না আন্টি ছাড়া। আচ্ছা। আন্টি ওখানে সেলাই করছেন, নিজের মতো করছেন, লাইট জ্বলছে, ফ্যান চলছে, এভরিথিং ওয়াজ কমপ্লিটলি নর্মাল। যে বয়স্ক যে ভদ্রলোকটি, উনিও ওই টেবিলের নিচে একটু সাইডে, উনি অফকোর্স ওরমভাবে নিচে না, একটু নিচের দিকে, ঠিক আছে, বুঝতে পারছো, উনি ওখানেই ছিলেন। এবং আন্টি যেটা লক্ষ্য করে যে সেই দিন কোনো মানুষ আসেনি, সেটা তো তাও আমি বলবো নর্মাল। কিন্তু ভদ্রলোকটা যে আন্টির সঙ্গে একটু গল্প করতো, কি আন্টির সঙ্গে এমনি বেরিয়ে এমনি কথা বলতো, ভদ্রলোকটা সেটাও করছিলেন না। ভদ্রলোকটা এমনি শুয়েছিলেন। আন্টি বলছেন যে একটা খুব বাজে মতো একটা ভাইব, কিন্তু আন্টি ভৌতিক বা এই সব দিকে কোনোভাবে কিছু চিন্তাভাবনা করেননি। উনি নিজের কাজ করেন, কোনো কাউকে ডিস্টার্ব করেন না এবং চলে আসেন। এইখান থেকেই টোটালি এই ঘটনাটা একটা নতুন দিশা পেয়ে যায়। আন্টি বাড়িতে আসেন। আচ্ছা। নেক্সট 15 থেকে 20 দিন আন্টির জীবনে যা হয়েছিল সেটা আন্টি নিজের হোল লাইফে হয়তো আর কোনোদিন ভুলতে পারবেন না। খুব ডেঞ্জারাস একটা ব্যাপার, খুব ডেঞ্জারাস, তুমি চিন্তা করতে পারবে না। আন্টি বাড়ি আসেন এবং আন্টির ভাষায় আমি বলছি, আমি সেদিন বাড়ি এলাম, খাওয়া দাওয়া করলাম, আমার মা আমার সঙ্গে ছিলেন, আমার বোন আমার সঙ্গে ছিল, আমি সব কিছু নর্মাল চলছিল, আমি দুপুরবেলা খেয়ে ঘুমোচ্ছি, ঠিক আছে। দ্বিতীয় দিন আবার আমি কাজ করতে গেলাম, এলাম, সব কিছু ঠিক আছে। কিন্তু দ্বিতীয় দিন সেই ভদ্র লোকটি ওখানে ছিলেন না। ভদ্রলোকটির কোনো ওখানে ট্রেস পাওয়া যায়নি। আচ্ছা। মানে আন্টি ট্রেস পাওয়া যায়নি বলতে আন্টি গিয়েছিলেন কিন্তু আন্টি দেখতে পাননি, মানে ভদ্রলোকটি ওখানে ছিলেন না। কিছু জিজ্ঞেস করেনি, হয়তো কোথাও একটা গেছে, দরকার তো থাকতেই পারে মানুষের। কিছুদিন পরে ধীরে ধীরে যখন এই জিনিসটা মানে যত দিন বাড়তে থাকে, আন্টি বলছেন 4-5 দিনের মাথায় আন্টি কিছু খেতে পারছিলেন না। বাড়িতে এসে কন্টিনিউয়াস ভমিটিং করছে। আজকে যদি দাদা তোমাকে আমি যদি একটুখানি ভাত খেতে দিই, ওইটুখানি খেয়ে কি তোমার বমি হয়ে যাবে? একদমই না, নর্মাল। ওইটুকুনিও আন্টির পেটে থাকছিল না,
বমি করছিলেন, চোখের মধ্যে ডার্ক সার্কেলস হয়ে গিয়েছিল। ওকে। এবং এরকম নয় যে উনি ভীষণ ফোন দেখতেন, একেবারেই না, গ্রামের মহিলা, বুঝতেই পারছো। তো আন্টি ইভেন মানে এক কথা ওটা স্লিপলেস নাইটস হয়ে গিয়েছিল আন্টির জন্য, ঠিক আছে? খুব বাজে একটা ব্যাপার। ধীরে ধীরে এই জিনিসটা বাড়তে থাকে। আন্টির মা যিনি ছিলেন, আন্টির মা ভাবেন যে হয়তো এটা কোনোভাবে কিছু ডেফিসিয়েন্সির জন্যে বা ভিটামিন হয়তো এটা হচ্ছে, কেননা খাচ্ছেন না, নিশ্চয়ই কোনো রোগ হয়েছে। তাই বিভিন্ন ডাক্তার দেখানো হয়, কোনো ডাক্তার, বড় থেকে বড় ডাক্তার দেখানো হয়, কোনো ডাক্তার কিন্তু এর সমাধান করতে পারেনি। আচ্ছা। এরমভাবে প্রায় 2 সপ্তাহ চলে যায় এবং আন্টির কন্ডিশন, আন্টি একজন রোগা মহিলা, উনি খুব মোটা নন, রোগাই বলতে পারি। ওনার কন্ডিশন এতটাই খারাপ হয়ে গিয়েছিল, ওনাকে দেখে একটা ক্যান্সার পেশেন্ট মনে হচ্ছিল। কি বলছিস ভাই? মানে একদম রোগা হয়ে গেছে, গাল একদম যেন মনে হচ্ছে ভেতরে ঢুকে গেছে, চোখের কোটরির মধ্যে চোখটা যেন ঢুকে গেছে, মানে এক্সট্রিমলি ব্যাড কন্ডিশন। এই কন্ডিশনেতে আন্টি কিছু ভালো করে দেখতে পেতেন না, খেতে পেতেন না, কিছু পারতেন না। এর মধ্যে একটা ঘটনা তোমায় শোনাই। আন্টি একদিন রাতে ঘুমোচ্ছেন, উনি কখন জেগে উঠতেন কখন ঘুমিয়ে পড়তেন তার প্রুফ ওনার কাছেও ছিল না। আন্টি বলছেন মশারি টাঙানো আছে এবং কেউ ওনার পেটের ওপর দিয়ে, হাতের ওপর দিয়ে আঁচড়াচ্ছে। মানে আমি যদি এখন কোনো মানুষের ওপরে একটা স্ক্র্যাচ করি, আমার মানে সে মানুষটা 2 মিনিটের জন্য হলেও বা 2 সেকেন্ডের জন্য হলেও তো উঠে বসবে, একদম নর্মালি উঠে বসবেন এবং দেখবেন যে কি হলো। এবং আন্টির এতটাই বাজে কন্ডিশন ছিল যে আন্টি সেটাও করতে পারছিল না। আন্টি দেখতে পাচ্ছেন একটা হাওয়ায় কারোর একটা হাত মশারির বাইরে থেকে আসছে, স্ক্র্যাচ করছে এবং চলে যাচ্ছে। এই জিনিসটা কন্টিনিউয়াস 2 to 3 ডেজ হয়। ওকে, আমি কি বললাম 15 to 20 ডেজ হয়েছিল। আমি কথা বলছি 17th ডের 17 নম্বর দিন, যখন আন্টির কন্ডিশন খারাপ থেকে আরও খারাপ, উনি উঠতে পারছেন না, ইভেন উনি ওয়াশরুমও ইউজ করতে পারতেন না, এতটা বাজে কন্ডিশন, এক কথায় প্যারালাইসিস হয়ে গিয়েছিল না। উনি খাটের মধ্যে শুয়ে আছেন, একটুখানি উনি চোখটা এভাবে খুলেছেন, মাঝরাত কিছু একটা আওয়াজে উনি এভাবে সাইডে তাকিয়েছেন। দাদা, খাটের যদি একটু দূরে একটা চেয়ার রাখা থাকে, একটা ছোট্ট নর্মাল একটা চেয়ার, সেই চেয়ারে যদি কেউ বসে থাকে, অসুস্থ থেকে অসুস্থ রোগী হলেও বুঝতে পারবে কেউ একটা বসে আছে, রাইট? এবং যদি কেউ বসে, সেই চেয়ারে নড়ার একটা আওয়াজ, সেই চেয়ারের পায়ের ফ্রিকশনের আওয়াজটা কিন্তু একটু হলেও শোনা যায়। আন্টি শুনে ওনার ঘুমটা ভেঙে যায়। রাত কত অফকোর্স উনি টাইমটা দেখেননি, তাই বলতে পারবেন না, তবে বেশ গভীর রাত। আন্টি বলছেন একটা বয়স্ক মানুষ কি জওয়ান মানুষ আমি বলতে পারবো না কীরকম বয়সী, যেহেতু অন্ধকার ভীষণ, বসে আছেন চেয়ারে। চেয়ারটা এরম যদি খাট হয়, খাটের ঠিক উল্টো দিকে রাখা ছিল, খাটের উল্টো দিকে রাখা ছিল। এইভাবে বসে আছেন এবং ঘাটটাকে এইভাবে বাঁকিয়ে দিয়ে তাকিয়ে আছে। কি বলছিস? আন্টি ওই দিকে খাটেতে শুয়ে আছে এবং জাস্ট ওই আওয়াজে এরকমভাবে ঘুমটা ভেঙেছে, চোখ দিয়ে আন্টি দেখছেন এই জিনিসটা। শুনে তো কোনো মানুষ মনে হচ্ছে না। প্রথমে আন্টি ভেবেছেন যে হয়তো কোনো চোর বা এরকম কিছু হবে, যে ভয় দেখানোর চেষ্টা করছে বা বদমাইশ কেউ হবে। কিন্তু দাদা, এটা শোনার পর তুমি 100% শিওর হয়ে যাবে যে ভূত না হলেও এটা চোর হতে পারে না। চোখটা ছিল কমপ্লিটলি লাল। চোর হলে তো ধরা দেওয়ার জন্য সামনে বসে থাকে। এক্স্যাক্টলি। এবং আন্টি বলছেন যে এটা দেখার পরে উনি এক কথায় খুব আর্তনাদ করার চেষ্টা করেন, বাট আনফর্চুনেটলি ওনার ভয়েস বুঝতেই পারছো, সেই খুবই অসুস্থ, উনি চেঁচাতে পারেননি। পরবর্তীকালে মানে পরের দিন আন্টি ওনার মাকে বলে এবং আন্টির মা কী করেন, একজন মুসলিম ওঝার কাছে আন্টিকে নিয়ে যায়। ওকে, মানে নিয়ে যায় বলতে খুব কষ্ট করে, কারণ আন্টি ঠিক করে হাঁটতে পারছিল না, খুব বাজে কন্ডিশন। মুসলিম ওঝা বলে, তুই কোথায় চাকরি করিস বা করতিস?
তা আন্টি বলেন যে আমি একটা সেলাই কোম্পানিতে, কিন্তু সেটা নর্মাল না, নর্মাল লোকাল কোম্পানির একটু বেশ ভালো কোম্পানিতে। তখন বলছে তোর আশেপাশে কি কোনো বয়স্ক মানুষ থাকতো? তা আন্টি বলেন যে হ্যাঁ থাকতেন, বাট উনি একটু ওনাকে হ্যারাসমেন্ট করা হতো, তারপর উনি নিচে মানে ওনাকে খুব বাজে একটা জায়গায় মানে উনি স্থান পেয়েছিলেন। তখন পীর বাবা বলে যে ঠিক আছে একটু দাঁড়া, একটা ছোট মাটির ভাঁড় নাকি মাটির বোল বলতে পারি, জিনিসটা ভাঁড় নয়, সেখানে আন্টির সামনে এনে রাখেন। আমরা সবাই 1 টাকার কয়েন দেখেছি। 1 টাকার কয়েনের মধ্যে কিছু সিঁদুর বলবো কি বলবো, আমি অত রিচুয়ালস জানি না তাই ডিসক্রাইব করতে পারবো না, বাট সামথিং ওয়াজ দেয়ার। এবং আন্টিকে বলেন যে তোর থাম্ব দে। থাম্বটা আন্টি নেয় এবং কয়েনটা এভাবে রাখে আন্টির হাতে। আর যখনই সেটা সেই বোলের মধ্যে যে জলটা ছিল, যখন ওটা বোলের মধ্যে এভাবে ঠেকানো হয়, আন্টি বলছেন কি সায়েন্সের লজিক দেবো আমি জানি না, কে কি মনে করবে আমি জানি না, কিন্তু যেটা বলবো শুনলে তুই অবাক হয়ে যাবি। জলের মধ্যে উনি ওনার পাস্টকে দেখতে পাচ্ছেন। পাস্ট বলতে কিন্তু এটা নয় যে 10 বছর আগেকার, উনি দেখতে পাচ্ছেন যে উনি সেই অফিসে বসে আছেন, সেলাই করছে। কোন দিন আন্টি বুঝতে পারেনি, কিন্তু আন্টি খুব অবাক হন, কেননা আমরা সবাই জানি, আমরা সবাই ফিজিক্সে পড়েছি যে রিফ্লেকশন বলে একটা জিনিস হয়, কিন্তু রিফ্লেকশন তো পাস্টকে দেখাতে পারে না কোনোভাবে। আন্টি ওই রকম একটা জিনিস দেখছেন এবং বলেন যে হ্যাঁ এটা আমি তো সেলাই করছি, এটা সেই সিনটা। তো তখন পীর বাবা বলেন যে কিছু দেখতে পাচ্ছিস? তখন আন্টি বলেন যে কোথায়? তখন পীর বাবা একটা জলের মতো বা একটা কিছু সামথিং ওয়াজ দেয়ার, যেটা উনি জলের মধ্যে জোরে ছিটে মারেন। ছিটে মারতে একটা অবয়ব কাইন্ড অফ জিনিস, যেটা ওই টেবিলের নিচে থেকে ঠিক এভাবে হাঁটু গুড়ে মানে হাঁটু মুড়ে আর কি বসেছিল এবং আন্টির দিকে তাকিয়ে আছে। এবার এখানে আমি কেন ডেসক্রাইব করতে পারবো না, কেন সেটার কোনো প্রপার ফিগার ছিল না, সেটার কোনো এরম নয় যে লাল চোখ, এরম কিচ্ছু না। আন্টির দিকে তাকিয়ে আছেন এবং একটা অবয়ব মতো আমরা বুঝতে পারছি, মানে আন্টি বুঝতে পারছিলেন। এবং আন্টিকে তখন পীর বাবা বলেন যে ওই তোকে অ্যাকচুয়ালি হন্ট করছে, ওই তো মানে তোর ওপরে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট করছে। তো তখন পীর বাবা বলে যে তোকে একবার কবরস্থানে যেতে হবে, একটা নাম বলেন যে এই নামের কবরে গিয়ে একটা মাদুলি উনি করে দেন। মাদুলিটা কেমন একটু ডেসক্রাইব করি। মাদুলিটা একটা সোনার মতো, অফকোর্স ওটা রিয়াল সোনা না, সেখানে আশেপাশে লাল লাল কী সব একটা ছোপ 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 করা, এবং মানে একটা লিকুইড কাইন্ড অফ সাবস্টেন্স ওখানে দেওয়া আছে, এবং ওটা কিন্তু ছোট না, বেশ বড়। মাদুলির ভেতরে না বাইরে? বাইরেও বলতে পারি। আর আন্টি যেরকমভাবে আমাকে ডিসক্রাইব করেছে জিনিসটা, আন্টি বলছেন যে ওই যে মেন যে মানে মাদুলির যে মেন যে জিনিসটা, সেখানে কিন্তু অ্যাকচুয়ালি হাত দিতে বারণ করেছিলেন। আন্টির ডেসক্রিপশনে ওটা সম্পূর্ণ লাল ছিল এবং কালো কালো কয়েকটা জিনিস সেখানে লাগানো ছিল, লাল লাল জিনিসও লাগানো ছিল। কিভাবে ডেসক্রাইব করব? সুলেমানি তন্ত্র প্রয়োগ করা হয়েছিল এখানে, হতে পারে, সেটা আমি জানি না, অতটা আমার নলেজ নেই এসব জিনিসের বিষয়। এবং সেই মাদুলিটা নিয়ে আন্টি একটা কবরস্থানে যায়, কবরস্থানের নাম এখানে আমি আবার গোপন রাখছি। আন্টি বলছেন যে পীর বাবার কথা অনুযায়ী আন্টি করেন। পীর বাবা কি বলেন আমি এবার একটু বলি। পীর বাবা বলেন যে রাত ঠিক 12টা নাগাদ তোকে একা যেতে হবে, চুল বেঁধে, এবং সম্পূর্ণভাবে মানে একটা লিকুইড দেন, সেই লিকুইডটা পুরো বডিতে আর কি অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? পুরোপুরি মেখে, যেন কোনো জায়গায় ওটা ফাঁকা না থাকে, ঠিক আছে? পুরোপুরি মেখে ওটা ওনাকে যেতে হবে, চুল বাঁধা যেন থাকে, এবং অন্য কোনো ডাইরেকশানে যেন উনি না তাকান। ওকে, গন্তব্যপাত দিয়ে। এবারে উনি যান, মানে যেতে হবে ওনাকে, এবং ওই যে মাদুলিটা সেটা ওই কবরের সাইডে পুঁতে দিতে হবে, এবং কিছু কিছু জিনিস যেটা পীর বাবা দিয়ে দেবেন, ফর এক্সাম্পল কিছু জল, মানে কিছু মন্ত্র করা জল আর কি, জল এবং আরও কয়েকটা জিনিস ওখানে আর কি ফেলতে হবে, এবং ব্যাক করে কোনো মানে আওয়াজ পায় কি পার ডাজ নট ম্যাটার, ওনাকে চলে আসতে হবে। ঘুরে তাকানো যাবে না, এক কথা, বা অন্য কোনো দিকে তাকানো যাবেই না। উনি সোজা যাচ্ছেন, কাজ করলেন, বেরিয়ে আসবেন। এবার আন্টি বলছেন যে এতক্ষণ তো আমার সঙ্গে ঘটছিল, এবার আমি এমন আন্টি জিনিসটা দেখতে পাচ্ছিলেন, এবারে
আন্টি দেখতে পাচ্ছেন না, কিন্তু এমন একটা জিনিস আন্টির সঙ্গে ঘটছিল যেটা শুনতে খুবই আনন্যাচারাল লাগবে, কিন্তু অ্যাকচুয়ালি ঘটেছিল। কবরস্থানে যায় আন্টি এবং সেই তেলটা পুরোপুরি অ্যাপ্লাই করেন, এবং সেই তেলটা অ্যাপ্লাই করে উনি কবরস্থানে ভেতরে ঢোকেন। আন্টি বলছেন, যখন আমি কবরস্থানে ভেতরে ঢুকছি তখন ঠিক রাত 12টা, এবং কোনো ধরনের কিছু ন্যাচারাল ডিজাস্টার যেরকম ফর এক্সাম্পল স্টর্ম বা বৃষ্টি এরকম কিচ্ছু ছিল না, শান্ত পরিবেশ। পুরো একা যাচ্ছেন? একা যাচ্ছেন উনি। আচ্ছা। উনি বলছেন যে আমি ওই সব যা যা জিনিস দিয়েছিলেন পীর বাবা, সেটা আমার একটা ওই আঁচলের মধ্যে জড়িয়ে নিয়ে গিয়েছিলাম। বলছেন আমি যখন ঢুকছি কোনো সমস্যা নেই, যেন মনে হচ্ছে যাবো চলে আসবো। আন্টি ইভেন এটাও ভেবেছেন যে এসব হয় না, আমি হয়তো ভুলভাল দেখেছি, হ্যালুসিনেট করছে। আন্টি তখনও সেটাই ভেবেছে, কেননা এত কিছু দেখার পরেও হয়তো যেহেতু আন্টির কন্ডিশন খুবই খারাপ ছিল, আন্টি ওটাই ভাবছেন যে আমার কন্ডিশন খুবই খারাপ ছিল হয়তো, বা আছে ওই কারণেই হয়তো এটা হচ্ছে। কি হয় না, আন্টি যান ধীরে ধীরে কবরস্থানের ভেতর যাচ্ছেন এবং সেই নামের কবরটি খুঁজে পান উনি। সেই নামের কবরটির ঠিক পাশে যে মাটিটুকু জায়গাটা, ওখানে ওই সেমভাবে উনি মাদুলিটা রেখে দেন, জল টল রাখেন, ঠিক আছে, এবং কিছু কিছু মন্ত্র যেটা পড়তে বলেছিল পীর বাবা লিখে দিয়েছিল সেগুলো করেন। এইখান থেকে ঘটনা স্টার্ট হয়। মানে এটা ট্রেলার চলছিল তখন? এক্স্যাক্টলি। এখান থেকে স্টার্ট হয় কি না, আন্টি বলছেন যে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, মানে সব রিচুয়াল কমপ্লিট, আন্টি এবার ব্যাক করবেন। হঠাৎ করে যে আকাশে একটা মেঘ নেই, যে আকাশে বৃষ্টি নেই, সেই আকাশে আমফানের মতো একটা ঝড় স্টার্ট হয়ে গেল। কি বলছে? আমফানের মতো ঝড়, তার সঙ্গে মারাত্মক পরিমাণে বৃষ্টি। এটা কোন সালের কথা বলছিস? এটা আমি বলছি 2021 সালের মিডিলের দিকে, আচ্ছা, জুন জুলাইয়ের দিকে। আচ্ছা, ঠিক আছে, বৃষ্টি হওয়া নর্মাল সেই সময়, কিন্তু একদম আকাশ পরিষ্কার, আর উইদিন 10 to 15 মিনিটস আবার অত জোরে বৃষ্টি আসা, ইট ওয়াজ কমপ্লিটলি আনন্যাচারাল, অ্যাটলিস্ট আমার লজিক। আমি জানি না দর্শকরা কি বলবে, যাই হোক। এবার প্রচণ্ড বৃষ্টি আরম্ভ হয়, এবং তুমি নিশ্চয়ই জানবে যে কবরস্থানেতে পুরনো সব গাছ থাকে, সেই গাছের নিচেতে আন্টি গিয়ে কিছুক্ষণের জন্য দাঁড়ায়, কিন্তু কতক্ষণ, আসতেই হতো। তা ওরকম মাঝরাত কবরের ভেতরে, মানে কবরস্থানের ভেতরে একা মহিলা। এবার আন্টি কি বলেন, মানে আন্টি কি ভাবেন যে এবার যা হবে হবে, আমি ভিজতে ভিজতে বাড়ি যাবো, কিন্তু আমাকে বাড়ি যেতে হবে। পীর বাবা যেরকম বলেছিল উনি এক্স্যাক্টলি সেটা ফলো করেন। ধীরে ধীরে উনি যান। দাদা, আন্টির বাবা, আন্টির দাদা 2 থেকে 3, আন্টির বাবা প্রায় 10 থেকে 12 বছর আগে মারা গেছেন, আর আন্টির দাদা প্রায় 2-3 বছর আগে মারা গেছেন। আন্টি শুনতে পাচ্ছে যখন আন্টি ওই ব্যাক করছে কবরস্থান থেকে, পেছন থেকে ওনার বাবা ওনাকে ডাকছে, ওনার দাদা ওনাকে ডাকছে। মানে কবরস্থানে থাকাকালীন, ফেরাকালীন পেছন থেকে আপনজন যিনি মৃত, তার ডাক, তার মৃত্যুর পরের ডাক আছে। এক্স্যাক্টলি, উনি ডাকছেন। এবং আন্টি বলছেন যে উনি ওনার বাবাকে তো প্রচণ্ড পরিমাণে ভালোবাসতেন, তাই না? বলছে আমার খুব ইচ্ছা করছে পেছনের দিকে একবার তাকাই। আচ্ছা। কিন্তু আনফর্চুনেটলি অফকোর্স সেটা নিয়মের বাইরে ছিল, যদি ওটা উনি করতেন তাহলে হয়তো আরও প্রবলেম হতে পারতো, বা তোকে ঘটনাটা বলার জন্য বেঁচেই থাকতেন না। এক্স্যাক্টলি, ঠিকই বলেছে। ওনার দাদার ডাকও উনি শোনেন, কিন্তু কিছু করতে পারছিলেন না। ইভেন ওনার চোখে জলও চলে আসে, কিন্তু উনি রুলের বাইরে যাননি, কেননা ওনাকে বলা হয়েছিল যে যদি তুমি যাও তাহলে এক কথায় তুমি তোমার মৃত্যুকেই ডেকে আনবে। আন্টি ব্যাক করেন সেখান থেকে এবং ধীরে ধীরে আসছেন। আন্টি বলছেন যে ঝড়ের তেজ এতটাই যে উনি কোনোভাবেই কবরস্থান থেকে বেরোতে পারছেন না। আচ্ছা। কোনোভাবেই সেই রাস্তা দিয়ে উনি আসতে পারছেন না। শুনলে অবাক লাগবে, যে মানুষ রোগা বেশি, হ্যাঁ সেই সময় ওনার অসুস্থতা ছিল, উনি দিশা হারিয়ে ফেলছেন, উনি পথ হারিয়ে ফেলছেন। আচ্ছা আচ্ছা। যত এগোচ্ছেন ওনার মনে হচ্ছে যে গেটটা যেন অনেক দূরে। এবং এখানে আমি বলে রাখি দর্শকদের যে উনি কিন্তু কোনোভাবে কোনো নেশা করতেন না,
অনেকে এখন বলতে পারে যে উনি হয়তো নেশা করেছিলেন বা কিছু একটা ব্যাপার ছিল, বাট ওটা উনি কিন্তু করতেন না। আন্টি খুব কষ্ট করে সেখান থেকে বেরোন। কবরস্থান থেকে বেরোনোর 5 থেকে 7 মিনিটের ভেতরে আবার পরিস্থিতি শান্ত। এই সিমিলার জিনিসটা আমার সাথে 2018-তে পার্ক স্ট্রিটে হয়েছিল, কাইন্ড অফ Seriously? হ্যাঁ, ওকে, যাই হোক পরে বলবো। পরে তারপর কি বলবো, হলো? ঠিক আছে। তো 5 থেকে 7 মিনিটের মধ্যে সব কিছু ঠিক হয়ে যায়, লাইক পরিস্থিতি কমপ্লিটলি নর্মাল হয়ে যায় হুম, এবং আন্টি বাড়ি চলে আসেন। এবং দাদা জানি না এটা এখানে আন্টির ঘটনা শেষ হয়, এটাই আন্টির ঘটনাটা ছিল। আচ্ছা, কিন্তু জানি না এর সঙ্গে আন্টির বোনের সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল তার কোনো কানেকশন আছে কিনা, সেটার বিষয়ে আমার আইডিয়া নেই, তুমি এটা বেটার বলতে পারবে। এখন আমি যে ঘটনাটা বলতে চলেছি সেটা আন্টির বোনের সঙ্গে ঘটেছিল। আন্টির বোন একজন খুবই শান্ত প্রকৃতির মানুষ এবং খুব ভালো একজন মহিলা। আমি ওনার সঙ্গে পার্সোনালি কোনোদিন কথা বলিনি, কিন্তু ওনার বিষয়ে যেটুকু শুনেছি, শি ইজ ভেরি ওবিডিয়েন্ট অ্যান্ড শি ইজ ভেরি কাইন্ড। সো ওনার সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল সেটা বলতে গেলে একটু আমাকে পেছনে যেতে হয়। একটু পেছনে যেতে হয় বলতে, ওনার শ্বশুর মশাই বেসিক্যালি ওনাকে ভালো করে দেখেননি, কেননা ডিস্টেন্সটা অনেক বেশি ছিল। এবং বিয়ের আগে বলবো বা বিয়ের পরেও ইভেন কিছু ফ্যামিলি ইস্যুজের জন্য ওনারা একসঙ্গে থাকতেন না। আচ্ছা, মানে ওনার শ্বশুর মশাই শাশুড়ি আই গেস অনেকদিন আগেই মারা গেছেন আমি যেটুকু শুনেছিলাম, কিন্তু শ্বশুর মশাই বেঁচে ছিলেন। এবার কিছু ঝগড়া বলবো, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য ওনারা আলাদা থাকতেন, ওনার হাজব্যান্ড এবং উনি মানে আন্টিদের সঙ্গেই থাকতেন, ঠিক আছে। এবারে ওনার হাজব্যান্ডের প্রথমে কথা বলি। ওনার হাজব্যান্ড হচ্ছেন একজন রাশভারী মানুষ এবং উনি মানে বেশ জিম টিম করেন, ঠিক তোমার মতো। উনি বেশ মানে খুব ভালো, মানে উনি মনের দিক থেকে উনি খুব ভালো মানুষ এবং মানে বেশ ফিট মানুষ, ঠিক আছে, এবং বেশ লম্বা। এবং ওনার শ্বশুর যিনি ছিলেন, মানে আন্টির বোনের শ্বশুর যিনি ছিলেন, উনি ওরকমই ছিলেন, বাট আমি বলবো যে লাস্টের দিকে উনি যখন মানে একদম লাস্ট টাইম ওনার, তখন উনি ভীষণ উইক হয়ে গিয়েছিলেন এবং মানে উনি এক কথায় বলতে পারো একটা রোগে পড়ে উনি মারা যান। কী রোগ আমি নিজে জানি না, বাট খুব ধীরে ধীরে উনি মারা যান, ক্যান্সার নয়, ঠিক আছে। এবারে আন্টির বোনের যে শ্বশুর, সেই বোনের শ্বশুর অ্যাকচুয়ালি আন্টির বোনকে দেখতে চেয়েছিলেন লাস্ট সময়তে, যে আমি একবার আমার বাড়ির বউকে একবার লাস্ট সময় দেখবো, কবে মারা যায় সে তো জানি না আমি, একদম। এবং আনফর্চুনেটলি সেটা পসিবল হয়ে ওঠেনি কিছু কারণবশত। এবার সেই কারণটা করোনাও হতে পারে, সেই কারণটা কোনো মিসআন্ডারস্ট্যান্ডিংও হতে পারে, বাট সেটাতে আমি যাচ্ছি না, সেটা একটু পার্সোনালে চলে যায়। এবার ওনার শ্বশুর আনফর্চুনেটলি কিছুদিন পরে মারা যান। আন্টির বোন একদম নর্মাল, সব কিছু ঠিকঠাক চলছে ওনার লাইফে। একদিন দুপুরবেলাতে চুল খুলে উনি বাড়ি থেকে একটু বাইরে বেরোন, গ্রাম অঞ্চল বুঝতেই পারছো। বাইরে বেরিয়ে উনি এমনি একটু ঘুরছেন, গল্প করছেন বিভিন্ন মানুষের সাথে, যেরকম গ্রামে হয় ন্যাচারালি। হঠাৎ করে ওনার মাথা ভীষণ ঘুরতে আরম্ভ করলো। আচ্ছা, সেটা ব্লাড প্রেশারের ক্ষেত্রে বলবো কি বলবো আমি জানি না, কিন্তু ওনার মাথা ভীষণ ঘুরতে আরম্ভ করলো। ওনার ভীষণ মানে যেন মনে হচ্ছে এক্ষুনি বমি পাচ্ছে, ভমিটিং, ওরা খুব মানে হঠাৎ টেন্ডেন্সি আসছে ওরকম কি একটা মনে হলো। হঠাৎ করে উনি ভমিটিং স্টার্ট করে দিলেন। আচ্ছা, সেটা অন স্পট নয়, কিন্তু ধীরে ধীরে। এবং ওনার সাথে সাথে ওনার একটা পার্শিয়াল পজেশন চলে এলো। পার্শিয়াল পজেশন বলতে এখানে আমি ওটাকে কিভাবে ডিফাইন করবো আমি জানি না, যেহেতু আধ্যাত্মিক জগতের বিষয়ে আমার সেই জ্ঞান এখনো অবধি আমি অর্জন করিনি, তো আমি সেইভাবে জিনিসটাকে ডিফাইন করতে পারছি না। কিন্তু ওনার মানে গলা থেকে দু ধরনের ভয়েস বেরোচ্ছিল। এবং সেটা একটু পরে আমি বলছি এটার বিষয়। তো উনি বাড়িতে আসেন এবং ধীরে ধীরে ভমিটিং স্টার্ট হয়, সব কিছু স্টার্ট হয়। মানে প্রতিদিন বলতে পারি, ধীরে ধীরে ওনার খাওয়ার যে ফ্রিকোয়েন্সি, নর্মাল লাঞ্চ ডিনার যাই বলো, ধীরে ধীরে কমতে থাকছিল। মানে উনি যদি একদিন এতটা তরকারি খান, পরের দিন উনি তরকারিটা এদার খাচ্ছেন না, অথবা একটু যদি জোর করে খাওয়ানো হয় এইটুখানি যে মুখে দিয়ে ফেলে দিচ্ছেন, এরকম ব্যাপার। বুঝতে পারছি। ধীরে ধীরে এই জিনিসটা বাড়তে থাকে এবং হিউম্যান নেচার বলো বা বায়োলজিক্যাল ফ্যাক্টরের জন্য অফকোর্স ওনার
খুব বড় একটা রোগ হয় বলতে এটা ভৌতিক দিক থেকে রোগ ছিল নাকি ফিজিক্যাল দিক থেকে রোগ ছিল সেটা বলা যাচ্ছে না, কিন্তু আমরা সাইন্টিফিক্যালি আপাতত ধরে রাখছি সেটা ফিজিক্যাল কিছু, ঠিক আছে, যে শরীর খারাপ করেছে, যেহেতু খাচ্ছেন না উনি। ধীরে ধীরে যে মানুষটা সবার সঙ্গে গল্প করেন, যে মানুষটা সবার সঙ্গে খোলামেলা হয়ে বিভিন্ন ধরনের নিজের কথা শেয়ার করেন, সেই মানুষটা ধীরে ধীরে নিজেকে একটা ঘরের মধ্যে বদ্ধ করে রাখতেন, গুটিয়ে নিচ্ছেন। সময় পেরোতে থাকে এবং প্রায় 1-1.5 মাস কেটে যায়। আচ্ছা, ওনার অবস্থা আন্টির মতনই খারাপ হয়ে যায়। এতটাই খারাপ হয়ে যায় যে আন্টি যেরকম ঠিক করে চোখ তুলতে পারতেন না, কথা বলতে পারতেন না, কিছুই, সবই পারতেন আবার সবই যেন পারতেন না, এরকম ব্যাপার ওরম হয়ে যায়। একদিন ওনার যে স্বামী মানে আন্টির বোনের যে বর, সে বুঝতেই পারছো বেশ মাসেল টাসেল আছে ওনার, তা উনি একদিন ওনার কাছে যায় যে কি হয়েছে বলো, তোমার এরকম কেন করছো, অনেক দিন ধরে তো এরকম চলছে। তখন উনি মারাত্মক পরিমাণে অ্যাগ্রেসিভ হয়ে যান। আচ্ছা, মানে একটা মানুষ, একজন নর্মাল মহিলা, উনি এমনি তো অ্যাগ্রেশন দেখাবেন না, তার উপরে ওনার যদি শরীর খারাপ হয় তাহলে তো অফকোর্স সেটা পসিবল না। হঠাৎ করে উনি ভীষণ পরিমাণে অ্যাগ্রেসিভ হয়ে যান এবং ওনার হাজব্যান্ডের পেটের মধ্যে, উনি শার্ট পরেছিলেন, বাট এত জোরে একটা আঁচড় মারে যে পেট থেকে লিটারালি রক্ত বেরোতে আরম্ভ করে দেয়। রক্ত বেরোচ্ছে? লেট মি টেল ইউ, ওনার হাতে কোনো আঙুল মানে কোনো নখ ছিল না। পিকিউলিয়ার, ওনার হাতে কোনো নখ নেই, কিছু নেই, এত জোরে উনি খামচেছেন, মানে ভাবতে পারছো কি লেভেলে গ্রিপটা ছিল। পুরো পেট থেকে বাজেভাবে রক্ত পড়েন এবং যেহেতু ওনার বলতে পারো টেস্টোস্টেরন লেভেল খুব হাই, ওনার মানে বুঝতেই পারছো টুকটাক জিনিস উনি ওরকম লেগে যান না। প্রথমে উনি একটু পেছনে আসেন, কিন্তু খুব কষ্ট করে ওনার দুটো হাত ধরেন ওনার হাজব্যান্ড, এবং উনি মানে এক কথায় সে মানে খুব বাজেভাবে চেঁচাচ্ছেন, অকথ্য ভাষায় গালাগালি দিচ্ছেন, মানে যেগুলো এখানে বলা একেবারেই পসিবল না অফকোর্স। তা মানে খুব বাজে একটা ব্যাপার। এবং ওনার যিনি মা, ওনার সঙ্গে একটা ঘটনা ঘটে, আমি পরে বলছি সেটা। তা ওনাকে কি করা হয়, একটা শিকল দিয়ে বাঁধা হয়। শিকল বলতে মানে একটা মানে উনি এতটাই উৎপাত করছে যে উনি দড়ি ছিঁড়ে দিচ্ছেন, ঠিক আছে। আন্টি যেখানে চাকরি করতেন সেখানে একজন কাকু ছিল, কাকুর নাম আমি নিচ্ছি না, কাকুর যে দাদু, এখন উনি বেঁচে আছেন। উনি একজন তান্ত্রিক। তান্ত্রিক মানে পিওর তান্ত্রিক। ওনার নাম কিন্তু সচরাচর আমরা শুনি না, ইভেন আমিও জানি না ওনার নাম গ্রামের দিকে। এবং তুমি এটা জানবে যে গ্রামের দিকে এইসব ঘটনা ঘটলে তান্ত্রিক, পীর বাবা ইজিলি পাওয়া যায়, কেননা ওখানে ভীষণ চলটা ভীষণ রয়েছে, যেটা কলকাতা শহরে আমি যেটুকু জানি অতটা বেশি নেই, ঠিক আছে। এবারে ওনাকে কন্ট্যাক্ট করা হয় যে দাদু আপনি আসুন, এরকম একটা ব্যাপার হয়েছে। তা উনি আসতে রাজি হন এবং উনি বলেন যে একটু দাঁড়িয়ে যাও, কয়েকটা দিন আমার একটু কাজ আছে। কি হয়েছে আমি বুঝতে পেরেছি, কিন্তু একটা দিন দাঁড়াতে হবে। আন্টি বলছেন, আন্টির মুখে এই কথাটা আমি শুনছি, যেদিন ওনার বোনের যে ওই যে শিকল দিয়ে বাঁধেন, সব কিছু করেন, যেদিন ওই ইনসিডেন্টটা হয়, যেদিন ওনার বরকে খামচে দেন, আন্টি কিন্তু বাড়ি ছিলেন না। আন্টি ছিলেন মানে অফিসে বলবো, বা যেখানে উনি চাকরি করেন সেখানে, অফিস নয় যাই হোক, সেখানে উনি ছিলেন। এবং আন্টি তো মানে আন্টির কাছে ফোন আসে এবং আন্টি কিন্তু সেটার বিষয়ে জানতে পারেন, ঠিক আছে। এবং জানতে পারার পরে আন্টি কিন্তু ফার্স্ট অফ অল স্পিচলেস হয়ে পড়েন যে কি চলছে, ও এভাবে খামচে দিচ্ছে, এত কিছু করছে। তো আন্টি যখন বাড়ি ফেরেন তখন মানে আন্টির অফিস থেকে আরও কয়েকজনকে নিয়ে আসেন এবং তারা সবাই মিলে ওনাকে ধরেন এবং ওনাকে আটকে রাখেন, কেননা উনি একদম আনন্যাচারাল বিহেভিয়ার করছেন, ঠিক আছে। উল্টো পাল্টা কথা বলছে, ডুয়াল ভয়েস বেরোচ্ছে, কীভাবে আমি জানি না। একজন খুব বয়স্ক মানুষ আর ওনার ভয়েস, ঠিক আছে, বেরোচ্ছে এবং ওনাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। এরপর যেটা হয়েছিল সেটা দাদা কিভাবে আমি তোমাকে এক্সপ্লেন করব তার সঠিক মানে ভাষা আমার কাছে নেই, কিন্তু আন্টি যা বলেছেন আমি তাই বলছি। এই জায়গাটা খুব যখন আমি শুনেছিলাম আমার নিজের মানে গুজবাম্পস এসে গিয়েছিল, এতটাই ডেঞ্জারাস এই জায়গাটা। আন্টি বলছেন যে যখন আমি খবরটা পাই যে ওকে বেঁধে রাখা হয়েছে, তখন আমি যতটা তাড়াতাড়ি সম্ভব আমার অফিস থেকে সব কলিগসদের যারা ছিল আর কি, যতজন পসিবল হয় নিয়ে আসেন। আন্টি এসে দেখছেন ওনার বোন দেওয়ালে উঠে গেছে। দেওয়ালে উঠে গেছে? দেওয়ালে বলতে কিভাবে, মাকড়সা দেখেছো? হ্যাঁ,
যদি একটা মানুষ মাকড়সার মতো করে, ওনার হুম হুম। পা হাত কিন্তু শেকল দিয়ে বাঁধা, হুম হুম ওনার হুম। পা হাত কিন্তু শেকল দিয়ে বাঁধা। ইভেন আন্টি যখন এসছেন তার আগে ওনার অফিসের কলিগসরা চলে এসছে, তারা হুম। বাঁধা বেঁধে হুম। টেঁধে দিয়েছে, হুম। কিন্তু তাতেও তাকে কন্ট্রোলে রাখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। উনি এভাবে দেওয়ালে উঠে যাচ্ছেন, হুম উঠে হুম। গেছেন, গিয়ে দেওয়ালের এক কোণেতে এইভাবে মাকড়সার মতো ওকে দাঁড়িয়েছেন, বলতে ওইভাবে বসে আছে আর কি। হুম এবং উল্টো পাল্টা কথা বলছে যে আমাকে যেতে দে, নাহলে তোদেরকে শেষ করে দেবো। হুম হুম আমাকে এ কেন ডেকে এনেছে? হুম অফকোর্স তার মিনিং কেউ জানতেন না। হুম এর আগের কয়েকদিন, লাইক 2 to 3 days ago, একটা জিনিস হয়, এটাও বলি। এটা আন্টির মায়ের সঙ্গে ঘটে, কিন্তু জিনিসটা আমি বলবো যে অতটা মানে ক্রিপি ছিল, বাট স্টিল আমি বলবো যে আন্টির মা যেহেতু বেশি কিছু করেননি, তাই বড় কিছু ঘটেনি, যেটা পরের 2-3 দিন পরে ঘটেছিল। আন্টির মা বলছেন যে আমি তখন প্রায় রাত হয়ে গেছে, 10টা-11টা, খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার মানে আন্টি এবং আন্টির বোন দুজনেই ঘরে চলে গেছেন। উনি সব ঠিকঠাক করে মুছে টুছে উনি গিয়ে শুয়ে পড়েছেন, ঠিক আছে। এবার গ্রাম অঞ্চল, 11টা মানে বেশ রাত, ঠিক আছে। আন্টির মা বলছে যে আমি একটা গোঙানির আওয়াজ পাচ্ছি। গোঙানির আওয়াজ? গোঙানির আওয়াজ, কেউ একটা কিছু একটা মানে বিড় 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 করছে, কাঁদছে, একটা কীরকম গোঙানি যেটা হয় আর কি, এবং সেটা আন্টিদের বাড়ির ভেতর থেকে। হুম হুম হুম। খুব মানে অবাক করার ব্যাপার। এবার গ্রাম অঞ্চলে যে কোনো বয়স্ক মহিলা যদি এই আওয়াজ শোনেন, তাহলে ওনার মাথায় ফার্স্টেই স্ট্রাইক করবে যে নিশ্চয়ই ভূত আছে, নিশ্চয়ই কোনো প্রেতাত্মা ঢুকেছে। উনি বাড়ির আশেপাশে যান, লাইটস অন করার ক্ষমতা ওনার ছিল না, কেননা হুম বেশ ভয় পেয়েছিলেন, এবং উনি মানে কি বলবো, মানে উনি যে লাইটটা অন করবেন সেই কনসিয়াসনেসটা ওনার মধ্যে ছিল না, উনি শুধু দেখতে থাকেন কোথায় কি আছে। হুম। আওয়াজটা কিছুক্ষণ পরে বোঝা যায় যে আন্টির বোনের ঘর থেকে আসছে। ওকে ওকে, ওকে। আন্টির বোনের ঘর থেকে আসছে। উনি একটু হালকা করে না দরজাটা খোলেন, হুম, হালকা হুম, করে দরজাটা হুম। খোলেন। ওনার মা দেখছেন আন্টির বোন এইভাবে গুটিসুটি মেরে বসে আছে, এবং বাঁ হাতে একটা একটা চক বলবো কি বলবো জানি না, মানে একটা খসখস আওয়াজ হচ্ছে। এবার আচ্ছা, অফকোর্স আচ্ছা। অন্ধকারে তো দেখা যায় না কি লিখছেন, Obviously. এরমভাবে দেওয়ালের মধ্যে এইভাবে কাটছেন, কিছু হুম। একটা কাটছেন, কিছু মানে খুব রাগে আর কি, ঠিক আছে, এবং এটা হুম, মুখে হুম। গোয়ানের আওয়াজ করছেন। এই জিনিসটা দেখার পরে আন্টির মার অবস্থা খুবই খারাপ হয়ে যায়, মানে উনি হুম। প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যান, কিন্তু কাউকে বলার সাহস করে উঠতে পারেন। কেননা হতে পারে উনি ইভেন এটাও ভাবছিলেন যে আমি হয়তো ভুলভাল দেখছি, তো আমি যদি এটা বলি হয়তো গ্রামে আমার মেয়ের নামে একটা বাজে একদম। একটা কথা উঠে যাবে যে এর মেয়েদের ভূতে ধরে এই সেই, ঠিক আছে। খুবই ন্যাচারাল জিনিস, ওই কারণে শেয়ার করেনি। কিন্তু তার 2-3 দিন পরে যে বললাম তোমাকে এই ঘটনাটা ঘটলো, এটা মানে টোটালি সারপ্রাইজিং। আচ্ছা, এবার বলি যে তান্ত্রিক দাদু যিনি, ওনাকে যখন ডাকা হয়েছিল 2-3 দিন পরে যে ইনসিডেন্টটা হয়, তারপরে ইনসিডেন্টটা পরে তান্ত্রিক দাদু আসেন এবং বলে যে পুকুর, যে ওখানে যে পুকুরের ধারে কিছুটা ধারেতে তা মানে যা যা তন্ত্রক্রিয়া, যা যা জিনিস সব রিচুয়ালস ওখানে হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। খুব কষ্ট করে ওনার বোনকে ধরে আনা হয়, এবং তান্ত্রিক ঝাড়ফুঁক করতে আরম্ভ করেন, বিভিন্ন রিচুয়ালস করতে আরম্ভ করেন, যেটা ডেসক্রিপশন আমি নিজেও জানি না, বলছি না। সব কিছু চলছে, এবং তখন তান্ত্রিক বলেন যে কে তুই, এখানে এসছিস কেন? তখন যে বোনের ভেতরে ছিলেন, যে আত্মা বলবো কি বলবো জানি না, যে এন্টিটি, সে বলে যে আমি তো শ্বশুর। ও বাইরে বেরিয়েছিল কেন চুল খুলে? আচ্ছা, আচ্ছা। প্রথম কথা, ও আমাকে লাস্ট টাইম দেখা দেয়নি, শেষ সময়তে আমাকে দেখা দেয়নি, তার উপরে চুল খুলেও বেরিয়েছে। ওকে আর আমি ছাড়বো? ওকে আমার সঙ্গে আমি নিয়ে যাব। এবারে এই জিনিসটা চলতে থাকে, এবং দেখো দাদা, অন্যান্য পডকাস্ট বা অন্য জায়গাতে হয়তো কি হয়, সঙ্গে সঙ্গে ছেড়ে চলে গেলেন, এখানে কিন্তু তা হয় না, সেই জিনিসটা হয় না। অন্য জায়গায় হয়তো এরকম অনেক শোনা যায় যে বলছেন, এই দিচ্ছেন, চলে যাচ্ছে, এটা হয় না, অ্যাকচুয়ালি হয় না জিনিসটা, ঠিক আছে। রিয়েল লাইফে জিনিসটা হয়, রিয়েল লাইফে অনেক প্রসেস থাকে, অনেকগুলো স্টেপ থাকে, হ্যাঁ, ধীরে ধীরে পজিশনটা ছাড়ে। এবং যে তান্ত্রিক যিনি, উনি বলেন যে তুই কি নিবি? তখন উনি বলছেন যে আমাকে পেট পুড়ে খেতে দে, ওকে, এবং চটি আর ঝ্যাঁটা দে, তবে আমি এখান থেকে যাব। চটি আর ঝ্যাঁটা? চটি মানে সিগনিফিকেন্স আছে?
দেখো চটি আর এটা আমি তোমাকেই জিজ্ঞেস করতাম যে চটি ঝাঁটা কেন বললো, এটা আমি নিজেও জানি না, তাই বলছি। এবং খেতে দে এই জায়গাটা খুব ভালো করে শুনবে। বলেন যে তুই কি খাবি, তখন বলছে যা আছে তাই দে, যা বাড়িতে আছে। আন্টি বলেন যে আমি প্রথম আমার বোন যেরকম নর্মাল 2টো রুটি খাই, আমি নর্মাল নিয়ে গেছি। তখন বলছে এইটুকু কেউ আনে, এটুকু খাওয়া যায়, আরও আন। আন্টি বলছেন ওরম বারবার আমরা আনছি, এটা এই জায়গাটা একটু ফানিও হতে পারে, এবং উনি খেতে থাকছেন। 12খানা রুটি, 12খানা কলা, মিষ্টি, সব কটা 12খানা, 12। এই নাম্বারটা কেন আমি এটাও তোমায় জিজ্ঞেস করবো, এটা আমি জানি না, আইডিয়া নেই। সব কটা জিনিস 12, মানে 12টা করে খাচ্ছেন। এত খাচ্ছেন যে একটা নর্মাল মানুষ খেতেই পারে না। স্বাভাবিক এটা, এত খেলে বমি হয়ে যাবে, ঠিক আছে, ওভার ইটিং। ওনাকে চটি দেওয়া হয়, জুতো দেওয়া হয়, চটি দেওয়া হয় আর ঝেঁটা দেওয়া হয়। কি বলে আমি জিনিসটা ব্যাখ্যা করবো আমি জানি না। চটি আর ঝেঁটাটা হাওয়ায় ভেসে উঠেছে, লেভিটেট করছে। আর ইউ সিরিয়াস? দেখো আমি তো চোখের সামনে দেখিনি, আন্টির মুখে যা শুনেছি সেটা এখানে আমি বলছি। চোখের সামনে দেখলে ডেসক্রিপশন হয়তো আরো বেটার হতো, বাট আমি বলতে পারছি না। এভাবে হাওয়াতে উড়ছে জিনিসটা, এবং বলছে যে তুই এবার চলে যা, তোকে খেতে দেওয়া হলো, সব হলো। তখন বলছে আমি চলে যাবো, তোকে তোরা দিলি, আমি চলে যাবো, কিন্তু ওর একটা আমি খুব বড় ক্ষতি করে দিয়ে যাবো, যেহেতু আমি যেটা চেয়েছিলাম সেটাও আমাকে দেয়নি। আমি চেয়েছিলাম ওকে শেষবারের মতো দেখে তবে চলে যেতে, কিন্তু ও সেটা দেয়নি। ও পারতো আমার কাছে শেষ সময় আসার, কিন্তু ও আসেনি। এবং এই অভিমানে উনি মানে একটা ক্ষতি করে দিয়ে যাবেন বলে এরকম একটা হুঙ্কার দেন সেখানে। দাদা তারপরে অনেক রিচুয়াল, প্রায় 2 থেকে 4 ঘন্টা টানা ওই রকম চলে, বিভিন্ন ইনসিডেন্ট, ঠিক আছে। কখনো পুকুরের জল উথাল পাতাল হচ্ছে, কখনো গাছ, মানে কোনো হাওয়া নেই, কিন্তু একটা গাছ থেকে খালি ফল টল সব পড়ছে, ডাব পড়ছে, মানে ভাবতে পারছো কি, মানে বিচ্ছিরি তাণ্ডব চলছে এক কথায়। ধীরে ধীরে সব কিছু পরিস্থিতি শান্ত হয়। একদম শেষ টাইম বলছি, ওনার বোনের শরীরটা এভাবে পড়ে যায়, উনি অজ্ঞান হয়ে যায়, এবং সেই চটি ঝেঁটাগুলো এক শটে এভাবে চলে যায়। এবং তার আগে তান্ত্রিক জিজ্ঞেস করেছিলেন যে তুই যে যাচ্ছিস সেটা কি করে আমরা বুঝবো, কি করে আমি বুঝবো? বলছে যে পুকুর পাড়ে যে গাছটা, সেই একটা গাছ ছিল, একটা কি গাছ আমি এক্ষুনি নামটা মনে পড়ছে না, একটা গাছ ছিল, সেই গাছের ডালটা আমি ভেঙে দিয়ে যাব। আচ্ছা, ঠিক আছে, সেই গাছের ডালটা আমি ভেঙে দিয়ে যাব। এবং যখন আন্টির বোন যখন অজ্ঞান হয়ে যায়, তারপরে সেই চটি ঝাঁটাটা স্যাট করে ওখান দিয়ে মানে এক ঝটকায় চলে যায় এবং সেই গাছের ডালটা ভেঙে যায়। ওকে, তারপরে সেইখানে আর কোনো প্রবলেম নেই। এবার বলি যে কি ক্ষতি হয়েছিল আন্টির বোনের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা লেগে থাকতো। শারীরিক সমস্যা বলতে এখানে শুধু শরীরের কমপ্লিটলি নয়, জিনিসটা অনেকটা স্কিনের ওপর, মানে অনেক ধরনের, ঠিক আছে, আমি শারীরিকই বলতে পারি, জিনিসটা ভুল না, আরও অনেক ধরনের যেটা ডিসক্রাইব করা যাচ্ছে না এখানে, ঠিক আছে, একটু পার্সোনাল। তো এরকম জিনিস চলতে থাকেন, কিন্তু এখানেই ঘটনাটা শেষ হয়ে যায়, এখানেই জিনিসটা এন্ড হয়, ঠিক আছে। তোমার সাথে এই গল্পটা আমি শেয়ার করলাম, তুমি বলো প্রথমে গল্পটা কেমন লাগলো আন্টির এবং আন্টির বোনের। দেখ ভাই, একটা গল্প নয়, এটা অ্যাকচুয়ালি একটা ঘটনা যেটা তুই শেয়ার করলি। দুটো ঘটনা একদম ডিফারেন্ট, দুটো ঘটনাই ডেমনিক পজিশন বা প্রেতাত্মার ভরের ওপর কেন্দ্র করে। আর এই যখনই পজিশনের ঘটনা শোনা যায়, যখনই এরকম টাইপের কিছু শেয়ার করে লোকজন, তখন একটা অতৃপ্ত ইচ্ছা, একটা অতৃপ্ত বাসনা বা একটা ভুল শেষ সময় করা, এই জিনিসগুলো উঠে আসে। একটাই জিনিস আমি বলবো, যারা এপিসোডটা শুনছে বা শুনছেন, তারা যেন এই ভুলগুলো কখনো না করে। কারণ প্রেতাত্মার ভর বা ডেমনিক পজেশন, এটা লাইফে যে কীরকম ইম্প্যাক্ট ফেলতে পারে আইডিয়াও করা যায় না। প্রথম হিটটা হয় হচ্ছে ফিনান্সিয়াল জায়গাতে, সেকেন্ড হিট শরীরে হয়, এবং থার্ড যে হিট, এটা ফিনান্সিয়াল আর মেন্টাল সমস্যার, মানে ফিনান্সিয়াল আর ফিজিক্যাল স্তরের একদম ভেতরের জায়গা, মেন্টাল প্লেনে অ্যাটাকটা হয়। পুরো ভালো লাইফ চলছে কারুর, সেই জায়গাটাও শেষ হয়ে যায়।
আজকের ঘটনাগুলোর মাধ্যমে এটাই বোঝা যাচ্ছে। থ্যাঙ্কস ভাই, তুই এখানে এলি, ঘটনা শেয়ার করলি। অ্যান্ড আপনাদের আজকের এই এপিসোডটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব টু কৌস্তবের আড্ডা। তোর এখানে ঘটনা শেয়ার করে কেমন লাগলো স্পন্দন? খুবই ভালো লেগেছে, এবং মানে এনভায়রনমেন্টটা যেরকম আমি বললাম খুবই সুন্দর লাগলো, খুব কমফোর্টেবল লাগলো, এবং লাইক তোমার সঙ্গে আমি একদম নর্মালি কথা বলছি, এবং এটা যে অলরেডি পেছনে যে ক্যামেরা আছে সেটা আমি এক কথায় বুঝতে পারছি না, যেন মনে হচ্ছে নর্মালি মানে কথা যেটা বলছি। ব্লান্ডার একটা জায়গাতে করেছিস তুই, সেটা হচ্ছে যে তুই নামটা নিয়ে নিয়েছিস, যার নামটা নেওয়া উচিত না। আশা করছি সব ঠিকঠাকভাবে আমরা কমপ্লিট করতে পেরেছি। অ্যান্ড থ্যাঙ্কস ভাই, আবারও ইচ্ছে থাকলো তুই স্টুডিওতে আসবি এবং ঘটনা শেয়ার করবি। খুব ভালোভাবে স্টাডিজ কর, বোর্ডসের পরীক্ষা ভালো করে দে। আশা বেস্ট অফ লাক। আশা করছি যে আমি যে নামটা নিয়ে ফেলেছি সেটাতে আমার ওপরে হয়তো কোনো এফেক্ট হবে না, দেখা যাক একদম। কি হয়।